আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আমার মতো বিরিয়ানি লাভার কয়জন আছেন? আজকের রেসিপিটি তাদের জন্য ডেডিকেট করলাম। আজকে নিয়ে এসেছি অথেন্টিক মাটন বিরিয়ানির রেসিপি। তৈরি করাও খুব একটা কঠিন কিছু না, খুব সহজেই তৈরি করা সম্ভব, কিন্তু খেতে অসাধারণ মজা। আমরা সাধারণত বাবুর্চিদের রান্নায় যে স্বাদটা পাই, সেই স্বাদটাই আপনারা পেয়ে যাবেন এই বিরিয়ানিতে। আর কথা বাড়াবো না, মূল রান্নায় চলে যাচ্ছি। যাওয়ার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার সকল ভিডিওস আপনার পছন্দ হবে। মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা বড় তেজপাতা এবং 5 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। 1 চা চামচ এলাচ গুঁড়া নিয়েছি, আপনারা 8 থেকে 10টা গোটা এলাচও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া কিংবা স্বাদ অনুযায়ী, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া, যার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, উপরে লিঙ্ক দিয়ে দেব, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। অর্ধেকটা জয়ফল এবং অর্ধেকটা জয়ত্রীকে একটু গুঁড়া করে নিয়েছি পাটায়, সেটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আপনারা চাইলে আধা কাপও ব্যবহার করতে পারেন। একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে। পারফেক্ট বেরেস্তা কীভাবে তৈরি করতে হবে এর একটা রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এখন এগুলোকে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মেখে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অনেক সময় তরকারিতে টক দইটা দিলে একটু ছানা ছানা হয়ে যায়, সেই জন্য আমি এখানে একদম 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। পেস্টটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, তাহলে মাংসের সাথে মেশাতে আমার সুবিধা হবে। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে জাফরান মেশানো পানি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, যেটাকে জাফরান এসেন্স বলে, সেটা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যেই কেশর যেটা পাওয়া যায় সেটাই পানিতে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি। একটু সামান্য ফুড কালার ইউজ করেছি সুন্দর একটা রঙের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন ব্যাপারটা যদি ব্যবহার করতে না চান। আমি যে স্যাফরনের মিশ্রণটা বা স্যাফরনের পানিটা ব্যবহার করেছি সেটা আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরোপুরিভাবে দেওয়ার জন্য। এছাড়াও টেস্টি হয়, কিন্তু একটুখানি স্যাফরন খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে 1.5 কেজি সমান খাসির মাংস নিয়ে নিয়েছি, একটু বড় বড় টুকরা করা আছে মাংসগুলো। এখন আমি সেই মশলাটাকে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে মাংসের সাথে। একটু টাইম নিয়ে কাজটা করবেন, যত ভালো করে মাখা হবে মাংসের ম্যারিনেশনটা ততই সুন্দর হবে এবং ভালো হবে। খুব সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে মেখে নিয়েছি। আমার হাতে যে মশলাগুলো ছিল সেগুলো আমি বাটির মধ্যে কেচে দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো কিন্তু খুব রিচ, আমি একটু মশলাও মিস করতে চাচ্ছি না। আর যে বাটিটাতে মশলা করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে রেখে দিব এখন 2 ঘন্টার জন্য। মেখে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। আপনারা যদি চান সারা রাতে এটা রেখে দিতে পারেন, যদি না চান একদম রেখে দিতে সাথে সাথেও রান্না করতে পারেন। অন্যদিকে এখানে পাত্র নিয়ে নিয়েছি একটা, চুলায় বসিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ বেরেস্তার তেল দিয়ে দিয়েছি এবং 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। আমি তেলটা একটু বেশি দিচ্ছি কারণ এই তেলেই আমি পরবর্তীতে পোলাওটা রান্না করব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে কমিয়ে 1 কাপ করে নিতে পারেন, কিন্তু আমি একটু বেশি গ্রেভি চাচ্ছি, তাই বলে আমি পেঁয়াজটা দিয়েছি এখানে 2 কাপ। এগুলোকে এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে।
হালকা বাদামি রং হওয়া পর্যন্ত বেরেস্তা করে ফেলা যাবে না, কারণ আমরা যথেষ্ট বেরেস্তা কিন্তু মাংসের মধ্যে দিয়েছি। যখন এরকম হালকা বাদামি রং হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর আরও ভালোভাবে মিলিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে এবং ভেজে নিতে হবে 1 মিনিটের জন্য, কিংবা যখন দেখবেন যে বাটা মশলার গন্ধটা চলে গিয়েছে, কাঁচা গন্ধ, তখনই মশলাটার মধ্যে মাংস সহ মশলা যেটা আছে সেটার মধ্যে অ্যাড করে দিতে হবে। আমি প্রায় 1 মিনিট ধরে ভাজছি। দেখতে পাচ্ছেন রংটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এবং আমি ফিল করতে পারছি মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি সে মাংস সহ যে মশলাগুলো ছিল সব মিলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি। এটা আপনারা চাইলে ম্যারিনেটের সময় মশলাতেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবং ভাজতে হবে। 5 মিনিটের মতো এরকম উল্টে পাল্টে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং আপনারা নাড়তে নাড়তে ফিল করতে পারবেন যে মাংসের রংটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং এরকম একটু তেলটা বের হয়ে আসবে, মশলাটা একটু ভাজা হয়ে যাবে এবং আপনারা সুন্দর একটা অ্যারোমা পাবেন। এই অবস্থাতে আমি এখন এটার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি যে বাটিটার মধ্যে মাংসটা মেখেছিলাম মশলা দিয়ে, সে বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়েছি, কারণ আমি কোনো মশলাই নষ্ট করতে চাচ্ছি না। তারপর পানিটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রথম অবস্থাতে চুলা কিন্তু একদম বাড়ানো থাকবে, তারপর কমিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি দেখেছি যে আমার মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমার খাসি মাংসটা অনেকটাই কচি ছিল, সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি। এখানে আমি এখন ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। কিছুই না, একটু লবণ আর একটু খাবারের রং দিয়ে বেরেস্তার তেলের মধ্যে আলুগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি, তখন মাঝামাঝি পর্যায়ে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ মাংসটা যখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন। কিছু এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আপনারা যদি আলু বোখরা দিতে চান সেটা এই পর্যায়ে দেবেন কিশমিশের সাথে। আমার বাসায় আলু বোখরা ছিল না তাই দেওয়া হয়নি। তারপর এটাকে আমি ঢেকে একদম মিডিয়াম লো আঁচে রান্না করেছি। একদম যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলাটা বাড়িয়ে এরকম তেলটা উঠিয়ে নিয়েছি। মাংস সিদ্ধ হওয়ার পরও যদি যথেষ্ট পরিমাণ ঝোল থেকে যায় তাহলে চুলার আঁচটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট চুলায় রাখলেই দেখা যাবে যে ঝোলটা টেনে এসেছে, মশলা এবং তেল আলাদা হয়ে এসেছে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন চেহারাটা কীরকম হবে। আর আমি এখানে এখন চাল ধুয়ে নিচ্ছি। চালে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করছি। আপনারা চাইলে কালি জিরা, গোবিন্দভোগ যে কোনো চাল ব্যবহার করতে পারেন, বাসমতি চালও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট চালটাকে ভিজিয়ে এরকম ধুয়ে রাখবেন। ধুতে হবে পুরোপুরি সলসলা একটা পরিষ্কার পানি আসা পর্যন্ত চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি, বাড়তি পানিটুকু যেন পড়ে যায় সেই জন্য। অন্যদিকে আমি কিন্তু মাংসের পাতিলটাকে কাত করে রেখেছি তেলটা আলাদা হয়ে যাওয়ার জন্য। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কি ব্যাপারটার কথা বলছিলাম। এই যেরকম কাত করে রাখার কারণে দেখুন তেলটা আলাদা হয়ে এসেছে মাংস থেকে। আমি এখন পোলাওটা বসাবো, সেজন্য একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি সেই মাংসের থেকে তেলটা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব ঝোলটা যেন না ওঠে, খুব বেশি ঝোল যেন না ওঠে, একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আরও একটু ডিটেলসে দেখাই। একটা গর্তযুক্ত চামচ নিয়ে তেলের পাশে একটু আলতো করে ধরবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তেলটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন। তারপর পাত্রে দেওয়ার সময় একটু আলতো করে দেবেন, নিচের ঝোলটা যেন না পড়ে চেষ্টা করবেন। আমার একটু ঝোল পড়েছে, এতটুকুতে কিছু হবে না। খুব বেশি ঝোল যেন না পড়ে, তাহলে চাল ভাজার সময় ঝোলগুলো পুড়ে যাবে। তারপরে এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি আমি 2টা, একটু ছোট আকারের তাই 2টা দিয়েছি। আপনাদের বড় আকারের হলে একটা দিলেই হবে। 5 ইঞ্চি সমান আরও একটা দারচিনিকে একটু ছোট ছোট টুকরা করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। 8 থেকে 10টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 7 থেকে 8টা এলাচ। আমি গোটা এলাচ ব্যবহার করেছি কিন্তু বিচিটা ক্রাশ করে দিয়েছি।
তারপর এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এলাচের ব্যাপারটা বলি, আপনারা যদি এটা ক্রাশ করে দেন তাহলে কি হবে, সুন্দর ফ্লেভারটাও ছড়াবে, আর সেই সাথে বিরিয়ানির মাঝে যখন এলাচের বীজটা দাঁতের নিচে পড়ে কেমন অসহ্যকর লাগে, এটা এক্সপিরিয়েন্স হয়তো সবারই আছে। ওই জিনিসটা আর হবে না। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই এলাচটাকে একটু গুঁড়া করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার সেই অনুভূতিটা আমি বারবার নিতে চাই না। অনেক বাজে একটা অনুভূতি হয় সেটা। খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন রঙটাও পরিবর্তন হয়ে যাবে, সাদাটে হয়ে যাবে এবং সনসন একটা শব্দ হবে। আমি যেহেতু 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তো আমার এখানে লেগেছে 4.5 কাপ পরিমাণ পানি। সেই 4.5 কাপ পরিমাণ পানির মধ্যে আমার 1 কাপ হচ্ছে দুধ। আপনারা যতই বাড়ান না কেন চেষ্টা করবেন সেই লিকুইডের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ যেন থাকে। আর যদি আপনারা দুধটা স্কিপ করতে চান কোনো সমস্যা নেই। আমি যে পানি এবং দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফুটন্ত গরম ছিল। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু একটু করে দেবেন আর চেক করবেন। আমার পানিটা যথেষ্ট লবণাক্ত হতে হবে। সমুদ্রের পানি যেরকম লবণাক্ত হয়, পোলাওর চালের পানিটাও লবণাক্তই হতে হবে। যখন এরকম বলক ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা এরকম কাগজ দিয়ে বা লং দিয়ে আপনারা বন্ধ করে দিতে পারেন। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। 15 মিনিট পর এরকম পর্যায়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা এসেছে এটা। চুলার আঁচটা একদম কমানো ছিল। বলক আসার পরে আমি একটু হাতা দিয়ে চালগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু হালকা আলাদা করে দিলেই হবে। একটু আলগা করে দিয়ে এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পারফেক্ট সময়ে আপনারা কিভাবে বুঝবেন, দেখবেন যে চালগুলো একটু হালকা পানি পানি ধরে আছে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই। তখনই বুঝতে হবে যে মাংসটা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি খুব আলতো করে হাতা দিয়ে একটু আলগা করে দিচ্ছি, মাংসের সাথে একটু আলগা করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই সময়ে, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। ওরকম করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য। এখন আমি আরও বেশ কিছু উপকরণ ব্যবহার করব, সেজন্য ঢাকাটা একটু খুলেছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব কিছু। একটু কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি কাঁচামরিচটা দিচ্ছি। আগারটা একটু চিড়ে দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভারটা বের হতে সুবিধা হবে। এরকম করে বিরিয়ানির গায়ে গেঁথে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আরও 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা এরকম করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গোলাপ জল এবং 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। আপনারা যদি আলু বোখরা ব্যবহার করতে চান এই সময় ব্যবহার করতে পারেন। তারপর ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ ঘিকে আমি একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে দিচ্ছি। আমারটা লিকুইড ছিল না, আপনারা চাইলে লিকুইড করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে আবার দমে রেখে দিতে হবে। আমি মোটমাট 30 মিনিট এটাকে দমে রেখেছি। এর মধ্যে প্রথম 10 মিনিটে একবার ঢাকনা খুলে বেশ কিছু উপকরণ দিয়েছি। এরপর 5 মিনিট পর এভাবে নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আলগা করে দিচ্ছি চালগুলো এবং মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। তারপর আবার ঢাকা দিয়ে বাকি 15 মিনিট রান্না করেছি, অর্থাৎ দমে রেখেছি। দমে রাখার সিস্টেমটা হচ্ছে, যদি আপনাদের পাতিলের তলাটা যথেষ্ট পরিমাণ ভারী থাকে সেই ক্ষেত্রে পাতিলটাকে জাস্ট ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রাখলেই হবে। কিন্তু আপনাদের পাতিলের তলাটা যদি যথেষ্ট মোটা না থাকে, অর্থাৎ তলাটা পাতলা থাকে, সেই ক্ষেত্রে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে দেবেন, তারপর দমে রেখে দেবেন। আমার পাতিলের তলাটা যথেষ্ট মোটা ছিল, তাই আমার কোনো তাওয়া দিতে হয়নি। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিচ্ছি। আমার পুরো বাসাটা মমো করছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
সার্ভিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বিরিয়ানির যে গোটা মশলাগুলো আছে যেগুলো চোখে পড়ছে সেগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। পারফেক্ট বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া। এবার দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু অথেন্টিক সেই বিরিয়ানির রেসিপি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। নেভার মাইন্ড, ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে শর্টকাট এবং ফাঁকিবাজি পদ্ধতিও কিন্তু দেখিয়ে দেব। যদি সেই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কোনো রেসিপি রিকোয়েস্ট কিংবা এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন, আমি শিওরিটি দিচ্ছি সবাই খুব পছন্দ করবে এবং বলবে হয়েছে একদম বাবুর্চিদের মতো, একদম অথেন্টিক স্বাদে। আজ আর কথা বাড়াচ্ছি না, আবার চলে আসবো ভিন্ন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সহি সালামতে থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।